যাচ্ছে প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের সফরে যে যুক্তরাজ্যে এখনো অবস্থান করছেন, কিন্তু এরই মধ্যে নানান ইভেন্টকে কেন্দ্র করে যথেষ্ট বিতর্কের সৃষ্টি হয়েছে, যেমন তার নিজের বক্তব্যকে কেন্দ্র করে, পাশাপাশি তার প্রেস উইং এ নানান ধরনের কর্মকাণ্ডে। এবং আমরা আশা করছিলাম যে তার এই সফর সফল হবে। কতটুকু সফল হলো, কতটুকু ব্যর্থ হলো, আমরা একটু আলোচনা করতে চাই। এই গত 3 দিনে যা কিছু হয়েছে এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। এম এ আজিজ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। জি, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, আপনার শুনতে কাছ পাচ্ছেন? থেকে, জি জি শুনতে পাচ্ছি। আহ আপনার কি মনে হয় সফরটি কেমন হয়েছে? ধন্যবাদ আপনাকে। দেখেন, 10 মাস ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের দায়িত্ব নিয়ে আছে, 11টা সফর করেছে, একটি বাদে সব তার প্রাইভেট সফর। অথচ রাষ্ট্রীয় কোষাগারে পয়সা দিয়ে সে সফর করছে। ব্রিটেনে গেছে, ব্রিটেনের প্রধানমন্ত্রী আগের দিন পর্যন্ত আপনার পার্লামেন্টে বক্তব্য দিয়েছে, সে তার কাজে ব্যস্ত। এখন সে কানাডায়, অথচ সরকার থেকে বলা হয়েছে তার সাথে কথা হবে ইত্যাদি ইত্যাদি। তো সুতরাং ওনার এই সফর ব্যর্থ হবে না সফল হবে উনিই ভালো বুঝবে। আমরা আলোচনাটা করতে পারি যে এই সফরের সময় যেহেতু ব্রিটেনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্রিটেনে আছেন, সেখানে ইউনূসের ইচ্ছায় এবং বেগম খালেদা জিয়ার মধ্যস্থতায় এই আপনার বৈঠকটা হবে বলে মনে হচ্ছে। 13 তারিখে সকালের দিকে 9টা-10টার দিকে আমি আমি বৈঠকটা এই হবে। বিষয়ে অবশ্যই আসবো। সাংবাদিক ইমে আজিজ, আমি এই বিষয়ে অবশ্যই আসবো। তার আগে তিনি মানে আমাদের প্রধান উপদেষ্টা চ্যাথাম হাউসে, ব্রিটেনের যে ঐতিহ্যবাহী থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান, সেখানে যে বক্তব্য দিলেন, প্রশ্নোত্তর পর্বে অংশ নিলেন। সেখানে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন, আমি সব বিষয় টাচ করতে চাই না, কিন্তু এরই মধ্যে সমালোচনা হচ্ছে দুটি বিষয়কে কেন্দ্র করে। একটি হচ্ছে, তিনি বলেছেন যে আহ দেশের জনগণ টাকা খেয়ে ভোট দেয়, তারা ভোটের উদ্দেশ্য বোঝে না। আমি যদি প্রথমেই এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। আমরা জানি যে কিছু অংশ মানুষ, একটা শ্রেণীর মানুষ টাকা খেয়ে ভোট দেন। সেটি সব কত ভাগ? 5 ভাগ, 10 ভাগ, তার তো বেশি নয়। আপনি, আমি বা আমাদের মতো সাধারণ মানুষ তারা টাকা খেয়ে ভোট দেন, মানে এই কথার মধ্য দিয়ে তিনি কি ভোটকে নিরুৎসাহিত করলেন? দেশের মানুষকে চরমভাবে অপমানিত করলেন, পুরো জনগোষ্ঠীকে। না, দেখেন, এই জন্যই বলা হয় তিনি এনজিও করেন, তিনি রাষ্ট্র চালানোর যোগ্য নন। দেশকে বিদেশে গিয়ে যে জনগণকে মেলাইন করে, জনগণ এ দেশের মালিক। সেই জনগণকে যদি চাঁদা খেয়েও থাকে, জনগণ যদি ইলেকশনের সময় পয়সা নিয়েও থাকে, তিনি তো এটা বলতে পারেন না। আমরা তো বলি না, তিনি তো এই দেশটাকে ব্যবসায়িক কেন্দ্র করেছেন। তিনি গ্রামীণ ব্যাংকের 666 কোটি টাকা যদি সুদ মওকুফ করে থাকেন, গ্রামীণ ফোনে 4,000 কোটি টাকা মাফ করে থাকেন, জনগণ কেন খাবে না? জনগণ, জনগণ যারা মালিক, তারা পয়সা খেলে কয় পয়সা খাবে? 5,000, 10,000, 1,000, 500, 200? উনি তো হাজার হাজার কোটি টাকা খাচ্ছেন। তো সুতরাং উনি যে বিদেশে এই কথাগুলি বলেন, স্বাভাবিকভাবে কিন্তু এইগুলো প্রশ্ন আসে। তিনি ইতিমধ্যে তার যতগুলো বেনিফিট নিয়েছেন এবং যেভাবে সরকারে এসেছেন, সব নিয়ে প্রশ্ন আসে, সব নিয়ে প্রশ্ন আছে। আপনি ধরেন, আমি যদি বলি যে তিনি যে সরকারের দায়িত্ব নিলেন, তিনি তো দণ্ডিত ছিলেন, তার বিরুদ্ধে তো দুর্নীতি মামলা ছিল। তিনি নৈতিক কারণে এবং আইনগত ভাবে তিনি কি সরকার প্রধান হতে পারেন? তিনি তো হয়েছেন। তিনি সরকারে বসে নির্বাহী আদেশে তার মামলা তুলে নিয়েছেন। এটা হয় বলেন? তো জনগণ ঘুষ খাবে না কেন? তিনি তো এই যে ঘুষ খাইছেন, তিনি তো এটা করলেন। আর তারপরে তিনি যখন সরকারে আসলেন, দায়িত্ব নিলেন, তখন এই 5 তারিখের গণঅভ্যুত্থানে সব দল, একমাত্র আওয়ামী লীগ ছাড়া সবাই, জনগণ সবাই সমর্থন দিয়েছে। অথচ নিজে বিভিন্ন ভাবে তার বলয় তৈরি করার জন্য এই যে জুলাই গণ আন্দোলনের যে যারা সব দল মত একসাথে ছিল, এটাকে বিভক্ত করেছে, তিনি বিভক্ত করেছেন। এখন আপনি দেখেন, এনসিপি, আপনার ইসলামিক আন্দোলন বাংলাদেশ এবং জামাত ইসলাম এক সুরে কথা বলে, আর বাকিরা এক সুরে কথা বলে। দেশটাকে দুই ভাগ করে ফেলছে না? তার যেটা হয়েছে, তিনি আমার আরো প্রথমে একটা প্রশ্ন। জি জি হ্যাঁ, বলুন। তিনি প্রথমে প্রথমে ইউটিউব সার্চ দিলেই পাবেন। তিনি ইউটিউবে হাত নাড়া নাড়া ঘাড় নাড়া নাড়া বলছিলেন যে রাজনৈতিক দলগুলো যতটুকুতে সংস্কার একমত হয়, ততটুকু নিয়েই নির্বাচনে যাব, না হলেও নির্বাচনে যাব। হ্যাঁ, বলছো যে এরপরে ওয়েবসাইটে দিয়ে দেব কে একমত হয়েছে, কে একমত না হয়েছে, জনগণ জানবে। তো ওনার তো প্রতিশ্রুতি প্রথমেই আছে যে নির্বাচনে যাওয়া। উনি নির্বাচন নিয়ে কেন টালবাহানা করেন? উদ্দেশ্য কি? আবার জনগণ দিয়ে আগে এখন বন্ধ হয়েছে,
যে পিছন দিয়ে হাঁটায়, তিনি তো পেয়ারম্যান, পাক্কা পেয়ারম্যান, লোক সেট করে রাখে, হেঁটে গেলেই বলে আজীবন থাকেন, 5 বছর থাকেন, এগুলি বলে। এখন আবার বন্ধ হয়েছে। তো এখন যেটা আলোচনা বৈঠকে, লন্ডনে বৈঠকে তিনি কিন্তু এটা তিনিই প্রস্তাব করেছেন, তিনি বৈঠক করবেন। এখন ওখানে যা বৈঠক কি করবেন জানি না। যে ব্রিটেনে গেছে, ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে তার অ্যাপয়েন্টমেন্ট, প্রধানমন্ত্রীর খবর নাই, প্রেস সেক্রেটারি মিথ্যা কথা বলতেছে, সে এখন কানাডায় আছে। তো এখন এখন কি টিউলিপের সাথে টিউলিপ চিঠি দিছে, বলে এটা প্রেস সেক্রেটারিতে বলাইছে, এটা আইনি বিষয়, আইনি ভাবেই মোকাবেলা দেখা হবে। তো এখন এখন আপনার কাছে ডক্টর, সেই ভোটের ভোটের উদ্দেশ্য থেকেই প্রশ্ন, তাহলে তিনি তো দেশের মানুষের উপরে নির্ভর করছেন না। ভোটের জায়গাটিতে তিনি যেভাবে প্রশ্নবিদ্ধ করলেন যে মানুষ ভোট টাকা খেয়ে ভোট দেয়, এই জন্য এই সংস্কার টংস্কার ইত্যাদি ইত্যাদি। এর সাথে আরো যে কথাটি বলেছেন যে পুরো বাংলাদেশ দুর্নীতিতে নিমজ্জিত, প্রতিটি সেক্টর নিমজ্জিত দুর্নীতিতে। আমরা জানি অবশ্যই দুর্নীতি রয়েছে, বড় অঙ্কের টাকা পাচার হয়েছে গত আওয়ামী শাসনের সময়, অস্বীকার করার কিছু নেই, কিন্তু প্রত্যেকটা মানুষ দুর্নীতিগ্রস্ত। আপনার কি মনে হয় তিনি যে মন্তব্য করেছেন চ্যাথাম হাউসে? না, দেখেন, মানসিক ভাবে জনগণ দুর্নীতিগ্রস্ত হতে পারে, কিন্তু আমার তো ধারণা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তত পক্ষে সৎ আছে। এখন উনি রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব নেওয়ার ফলে দেখি যে ওনার পারিষদ, অন্তর্বর্তীকালীন সরকারের এপিএস পিএস, আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বহুত প্রশংসা করেছি। এই গভর্নর মেয়েও তো এখন 100 কোটি টাকার ফ্ল্যাটের মালিক দুবাইতে। তা আপনি যাবেন কোথায়? ফেসিবাদী সেটা সরকার অবশ্য যা, গভর্নর উত্তর দিয়েছেন যে তার মেয়ে জামাই ব্যবসায়ী, তারা দীর্ঘদিন ধরে দুবাই থাকেন, তারা এটি করতে পারেন, অস্বাভাবিক কিছু না। এটি গভর্নরের অ্যান্সার, মানে এই বিষয়ে। হতে পারে, হতে পারে তার মেয়ের দাবাই ব্যবসা করেন, ঘাটতি ছিল উনি পূরণ করে দিচ্ছেন, আর সময় ফ্ল্যাট করতে পারেন না। এখন উনি জি। গভর্নর হওয়ার পরে ফ্ল্যাট কিনতে পারলো, আগে পারলো না, পরে পারলো না, এগুলি কয়ে লাভ দেন। উপদেষ্টার, দুইটা উপদেষ্টার আপনার এপিএস টাকা মারছে না ছাত্রদের। ডক্টর মোহাম্মদ ইউনূস তো পুরো জেনারেশন গ্যাপ করে দিছে, প্রত্যেকটা মিনিস্ট্রিতে, প্রত্যেকটা কমিশনে ছাত্র বসায় দিছে, এবং সবাই দুর্নীতিগ্রস্ত। তো আমার তো মনে হয় ফেসিবাদ আর এই সরকারের ভিতরে কোনো পার্থক্য নাই। তাদের অ্যাকশন গুলো ঠিক ফেসিবাদের মতো, দুর্নীতিও ঠিক ফেসিবাদের মতো। সেই সাথে মব কালচার, একটা বাহিনী তৈরি করছে ছাত্র দিয়ে, যেখানে সবাই মাইক, এখন অবশ্য মব একটু কমেছে, কারণ বিএনপি যখন তারুণ্যের সমাবেশ গুলো করেছে এবং মবের ব্যাপারে যখন হুঁশিয়ারি উচ্চারিত হয়েছে, সেনা প্রধান থেকেও তো বলা হয়েছে ফুল স্টপ, নো মব কালচার বলেছে, তো এখন মব কালচার বন্ধ হয়েছে। সুতরাং আমি বলবো যে এই পরিস্থিতি তৈরি করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস এককভাবে দায়ী, এককভাবে দায়ী, এবং তিনি এইটাকে এই ভীত। লন্ডন লন্ডন সফরটাকে বলা হচ্ছিল সরকারি সফর। আমাদের জি না, ভারপ্রাপ্ত পররাষ্ট্র উপদেষ্টা বলছিলেন যে যদি সরকারি সফর হয়েই থাকে, তাহলে সে দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করার বিষয়গুলো কেন পূর্ব নির্ধারিত ছিল না? কেন আপনি যেটা বলছিলেন তার দেশ সচিব মিস্টার শফিকুল আলম এইভাবে লুকোচুরি করলেন? খোদ কিয়ার স্টারমার লন্ডনে অবস্থান করছেন নিজ দেশে, বলা হচ্ছে যে না কানাডায় গেছেন ইত্যাদি ইত্যাদি। কেন এই ধরনের কথাবার্তা? এবং যেখানে আন্তর্জাতিক গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস কে আমাদের প্রধান উপদেষ্টা নিজে জানিয়েছেন যে কিয়ার স্টারমার তাকে সময় দিচ্ছেন বা বা তার সঙ্গে দেখা করতে চান না, কি কারণে এই সব বিষয়গুলো ঘটছে? দেখেন, তিনি যে পুরস্কারটা নিতে গেছেন, এও শোনা গেছে সেই পুরস্কারের লিস্টে ওনার নাম নাই। আমার কাছে প্রমাণ নাই, তাই আমি বলছি না, বলতে চাচ্ছি না। না, প্রমাণ আছে, প্রমাণ ওনাকে, আছে, আমার কাছেও আছে। না, আমি হ্যাঁ, বলি, যে যেই নমিনেশন পেপার কিংস ফাউন্ডেশনের, সেই নমিনেটেড পার্সনদের মধ্যে তার নাম নেই। এটা সত্য কথা, আপনার কাছে না থাকলে আমি পাঠিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে, এই জন্যই আমি বলছি এটা একদম নিছক আমার ধারণা। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে তার বৈঠক হওয়াটাই মুখ্য। এর সাথে উনি এই প্লেন ভাড়া পাওয়ার জন্য, ফ্রি পাওয়ার জন্য, ওই যে দেখেন না, নোবেল প্রাইজের সুদও মওকুফ করে দিছে। এত ছোট লোক, বলেন আপনি কয় টাকা ট্যাক্স দিতে হয় বলেন, উনি ওটাও মাফ করে দিছে। গ্রামীণ ব্যাংক শুধু না, তারপরে ইউনুস বিশ্ববিদ্যালয়, ইউনুস ট্রাস্ট, ম্যান পাওয়ার এক্সপোর্ট, কত কিছুই না নিছে। তো উনি তো দেশটাকে ব্যবসায়ী, ওনাকে তো বেরোতে হবে। ওনাকে, যে সরকার সামনে নির্বাচনে ক্ষমতায় আসে, তার কাছে যদি তার অ্যাকশন গুলোর উপরে যদি ইন্ডিপেন্ডেন্ট না নিতে পারে, সে তো ফার্স্ট নেই। অপরাধটা সে কম করে নাই, সে বুঝে করুক অবুঝে করুক, সে কিন্তু অপরাধ অনেক করে ফেলছে, এবং এই তার সরকার আপাত মস্তক অবৈধ। সুতরাং তার যে যতগুলো বেনিফিট, যত অ্যাকশন, কেউ তো এক সময় না এক সময় তাকে তো কাঠগড়ায় উঠতে হবে। সুতরাং আমার মনে হয় এখন যে পরিস্থিতি, সারা দেশ উনি জিম্মি করে ফেলছে। এখন একটা অপশন হয়েছে তারেক রহমানের সাথে আলোচনা করা, বড় পার্টি। এখন দেখেন এনসিপি
জামাত ইসলাম এবং ইসলামিক ঐক্যজোট বাংলাদেশ ছাড়া আর সবাই নির্বাচন চায়। নির্বাচনটা দিয়ে উনি আমার মনে হয় সম্মানটা রক্ষা করে বিদায় নিক। সেখানে তারেক রহমানের সাথে তিনি হয়তো ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবেন, তার সাথে আলোচনা করুন, অন্তত পক্ষে তাকে যাতে আবার বন্দি করা না হয়। কারণ এমনি জেল থেকে একবার দণ্ডিত থেকে সরকার গ্রহণ করছে, আবার সেই কারণেই এই অবৈধ জায়গায় তাকে যেন ধরা হয় না। আপনি খেয়াল করে দেখেন, এই আলোচনার আগে অ্যাপিলেট ডিভিশনে তারেক রহমানের একটা কেস অ্যাকসেপ্ট করাইছিল থ্রেট করার জি। জন্য। কি শয়তানি লোক, চিন্তা করছেন? তার তো আপোষ করার পর সে আসলে ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে চেয়েছে। এখন দেশটার অবস্থা এমন করে ফেলছে, বিশ্ব ব্যাংক বলেছে 3.3, আজকেও পত্রিকায় দেখলাম 3.3% জিডিপি গ্রোথ। বাংলাদেশের ইতিহাসে নেন, বাংলাদেশের 6.5 থেকে 7 থাকে, এবং 26 সালে আবার উন্নয়নশীল দেশে যাচ্ছে। জিএসপির সুবিধা পাবেন না, লোনের ইন্টারেস্ট বেশি হবে, এবং কোনো ব্যবসা নাই, বিনিয়োগ নাই। এই দেশটা 26 সালে আপনি দেখবেন দুর্ভিক্ষে যাবে, এবং যে সরকারি ইলেকশন করুক না কেন, তার এই দেশ চালানো কঠিন হবে। তিনি এই রিস্ক নিয়েও সরকার ছাড়তে চায় না, সরকার ছাড়তে চাচ্ছেন। ওনার গদিন লোভ এত, যেমন বাংলা গ্রামীণ ফোনের আপনি দেখেন না, আইন ছিল 60 বছরে রিটায়ার করবে, উনি ওটা কোনোভাবেই ছাড়তে রাজি না। তিনি আসলে পলিটিক্সের পাওয়া বোঝে না, লোভে পড়ে তিনি তার জেল থেকে বাঁচার জন্য এবং দেশ থেকে কিছু লুটপাট করার জন্য তিনি সরকার ফর্ম করছে, তিনি দেশ চালানোর জন্য করেন। পলিটিক্সের প না বুঝলে এতগুলো রাজনৈতিক দল, এত বিশাল জনগোষ্ঠীকে কিভাবে তিনি এইভাবে আহ, যে কোনো প্রক্রিয়ায় এখনো পর্যন্ত তিনি ক্ষমতা ধরে রেখেছেন, পুরো না, মানুষ জনগোষ্ঠীকে বুঝিয়ে। আমি আমি বলি যে আমাদের দেশে বলা হয় ফাটাবাসের চিপায়, খারাপটা বললাম না। রাজনৈতিক দলগুলো ফাটাবাসের চিপায় পড়ছে। চিপায় পড়ছে মানে একে একদিন রাস্তায় নামলে সরকার আউট হয়ে যাবে, কিন্তু রাজনৈতিক শূন্য থাকবে না। যদি তৃতীয় পক্ষ আসে তাহলে তো রাজনীতির ভাগা শেষ, বুঝলেন? তাকে ছুতেও পারতেছে না, ধরতেও পারতেছে না, এই জায়গায় আছে। সুতরাং এই জন্যই তার সাথে আপোষ রফা করার দরকার, করতে চাচ্ছে। কারণ তাকে ফাইনালি যদি এই ব্রিটেনের বৈঠক ফেল করে, তাকে খুব অপমান অপদস্থ হয়ে বাংলাদেশ থেকে বেরিয়ে যেতে হবে। আপনি ফেল করা দেখবেন। বলতে ফেল করা বলতে মানে আমি একটু ক্লারিফাই হতে মানে করার প্রয়োজন রয়েছে বোধহয় এখানে। সেটা হচ্ছে যে 13 তারিখে তারেক রহমানের সঙ্গে তার বৈঠক রয়েছে। আপনার কি মনে হয় যে ওই বৈঠকটি ফেল করবে আপনার কি মনে হচ্ছে, নাকি সফলতা আসতে পারে, বা আপোষ কোনটা? না, সম্ভাবনা আছে, ফেল করারও সম্ভাবনা আছে, পাস করারও আচ্ছা, সম্ভাবনা, এটা তো বলা মুশকিল। কারণ ডক্টর আচ্ছা। ইউনূসকে স্টাডি করা খুব মুশকিল। আপনি দেখেন সে কয়েকটা ইন্টারভিউ কয়েক জায়গায় কথা বলছে, তো টেস্ট বাড়ি বাইরে কথা বলছে, সোজা সাপটা না। গেছে চাপোজ করতে, কথা বললেই তো হয়। স্টেটমেন্ট তিনিই হন যে আমি আসছি মেজর দলের প্রধানের সাথে কথা বলতে আসছি, আমারও কিছু বক্তব্য আছে, তারও কিছু বক্তব্য আছে, আমরা সমঝোতা করার চেষ্টা করব। এই কথা নিয়েই তো আলোচনা হওয়া উচিত। উনি কিন্তু পেস মারতেছে। উনি সবসময় বলতে সব দলের ঐক্যমতের ভিত্তিতে জুলাই চার্টার শেষ করে ঘোষণা দিয়ে সেই অনুযায়ী নির্বাচন দেবো। তো ওনার কি নিয়োগ প্যাসের কথা না? এটা বলেন, প্যাসের কথা না। আবার এনসিপি দিয়ে বলা হয়েছে ইতিমধ্যে, আগে বলেছে যে সিদ্ধান্তই হয় তারা একমত হবে, এখন ওর প্যাস লাগাই দিছে যে না, জুলাই চার্টার হওয়ার পরে সেই অনুযায়ী নির্বাচন হবে। এটা কি? তার মানে তো প্যাস লাগতে পারে, বোঝাই যাচ্ছে। অথচ তার উপদেষ্টা পরিষদের এক অংশ নির্বাচন চায় ফেব্রুয়ারিতে, এক অংশতে। বেগম খালেদা জিয়াও ফেব্রুয়ারিতে নির্বাচন চায়, অর্থাৎ পিছাইতে চায়, বিএনপির পিছাইতে চায়। সোজা কথা, ইউনূসকে আগাইতে হবে। ফেব্রুয়ারির পরে তো নির্বাচন নেওয়া সম্ভব না, কারণ এরপরে এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, তারপরে জি। বন্যা, তারপর বৃষ্টি, ঝড় বৃষ্টি ইত্যাদি। সুতরাং তাকে হয় ফেব্রুয়ারিতে এগ্রি করতে হবে, আর না হলে তাহলে এই দেশ থেকে তাকে পালাতে হবে। এর ছাড়া কোনো আপনার কি অপশন তার জন্য খোলা নাই। আপনার কি মনে হয় যে দেশের এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি কোনো বিভ্রান্তির মধ্যে রয়েছে, বা তারা নিজেদের সঠিক সিদ্ধান্তটি নিতে সিদ্ধান্তহীনতায় ভুগছে কোনো এক অজানা আতঙ্ক, অজানা আশঙ্কার জায়গা থেকে? না, আমার কাছে মনে হয় তা না। এটা আমি যেটা আগেই বললাম, যে একটা রাজনীতিবিদ, রাজনৈতিক শূন্যতা তৈরি হলে কিন্তু রাজনৈতিক শূন্যতা থাকে না, তৃতীয় পক্ষ সেই শূন্য পূরণ করে। জি। বিএনপি এখন আওয়ামী লীগের পরে বৃহৎ দল, নির্বাচন হলেই তারা সরকার গঠন করবে। এই মুহূর্তে তারা এই রিস্ক নিতে চায় না। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে এবারে বেগম খালেদা জিয়া এটার সাথে কিন্তু মেডিয়েটর হিসেবে আছেন। তিনিই বলে দিচ্ছেন যে ইউনূস সাহেবকে সহযোগিতা করে নির্বাচন করা দরকার। সুতরাং আমার ধারণা এই আলোচনা ফেল করলে ইউনূস সাহেবের বিরুদ্ধে এই সেই অপোজিশন বানিয়েছে বিএনপিকে, এবং বিএনপি আন্দোলনে নামবে। আমার বক্তব্য হচ্ছে যে তার পক্ষে, সে তো ফেল করছে,
সে তো ফেল করছে। আপনি বলেন, আমি নামে নির্বাচনে আওয়ামী লীগের 3টি কিংস পার্টি করেছিল, বড় বড় নেতা দিয়ে 300 সিটের হুম, হুম। ইলেকশন করাইছে, একটারও জামানত থাকে নাই। এবং এনসিপি যেভাবে বিতর্কিত হয়ে গেছে নেতারা, আপনি চিন্তা করেন 52 থেকে 2024 পর্যন্ত সব আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে ছাত্ররা। কোন আন্দোলনের ছাত্ররা সরকারের অংশ হুম, হুম। নেয় নাই এবং এত বিতর্কিত হয় নাই। এটা কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। এবং উনি যে নির্বাচন পিছাতে চাচ্ছে, উনি যত পিছাবে তত এটা ছোট হয়ে যাবে। আর জামাত ইসলাম খেলে বেলা গোল করতে পারেন। উনি জামাত ইসলাম 2বার নিরপেক্ষ নির্বাচন করছে, একবার একটা সিট পাইছে আর একবার 3টা সিট পেয়েছে। এবার না হলে মুক্ত মাঠ পেয়েছে, হয়তো চেষ্টা করে যাচ্ছে, কিন্তু 10টার বেশি আসন পাওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ হচ্ছে পার্লামেন্টারি পার্টি সিস্টেমে জানেই তো, যে সিট তো তাদের ভোট তো বেশি পাইতে হবে সিটে। এই জন্য তারা আবার আনুপাতিক হারে নির্বাচন, যাতে করে অনুপাতে যে ভোট পায় সেই ভোটে যাতে পার্লামেন্টের সিট পায়, নানান কৌশল। কারো কারোর আগে মধ্যে এরকম একটা পারসেপশন তৈরি হয়েছে, তিনি আপনি যে কথাগুলো বলছেন ঠিক ওই জায়গা থেকে নাকি আলোচনা করতে চান তারেক রহমানের সঙ্গে আসন সমঝোতার ভিত্তিতে। আসলে এই গুঞ্জনগুলো কি আপনার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়? না, গুঞ্জন একদম অবিশ্বাস মনে হয় না। কারণ ডক্টর ইউনূস তার নিজের স্বার্থে যে কোনো রকম আপোষ করতে পারে, তার ফ্রি এক্সিট তার দরকার। যে যে অপকর্মগুলো করে ফেলেছে এই দেশে, সে কিন্তু অনেক জায়গায় বন্দী আছে। এটা আমি কিছু উল্লেখ করলাম, এছাড়াও আছে। আবার এই সরকারের মধ্যে আপনার 17 জন তার সহযোগী আছে, সব প্রবাসী এবং বিদেশি। তিনি নিজেও আমেরিকান নাগরিক, নিজেও। আমি তো বলি এটা বর্গী, ব্রিটিশ আমলের বর্গী আছে না, এই বর্গী। এরা দেশে বিপদ হলে সব প্লেনে উঠে যাবে। প্লেন তো যে সরকারে আসবে সাথে সাথে তো প্লেন বন্ধ করে দিতে হবে বাংলাদেশে ওঠানামা, আপনি তাহলে তো বলছেন এগুলো সব বর্তমান কেটে পড়বে। সরকার বর্গীদের মতো ভূমিকা পালন করছে? তাই তো, সব লুট করতেছে তো, ছাত্র সহ সব লুট করতেছে তো। বলেন না, একটা লোক সৎ আছে, দুই একটা ছাড়া সব তো তাদের। হে না, আচ্ছা বলেন তো, একটা উপদেষ্টার এপিএস যদি টাকা খায়, চুরি করে, সে মন্ত্রী জানবে না? যদি বলে যে আমি জানি না, তাহলে সে অযোগ্য, লাথি মারে বের করে দেওয়া উচিত। আর না হলে তাকে ভাগ দিয়েই করতেছে। দুইটার একটা, এপিএস পার্সোনাল পিয়ন, সে কিন্তু পিএস কিন্তু সরকারের ব্যুরোক্রেট থাকে, এপিএস কিন্তু তার নিজস্ব চয়েসের বাইরে থেকে নেওয়া। সে ঘুষ খাচ্ছে, তিনি জানবেন না? আর যদি না জানেন তাহলে তো অনুযোগ্য। আর জানলে তিনি অংশ পেয়েছেন, সোজা কথা। আর ছাত্রদের সম্পর্কে, অনেক ছাত্রদের, এই নারী কয়েকজন ছাড়া নারীদের সম্পর্কেও কথা উঠেছে দু একজন, যে তারাও এখন নাকি টাকা পয়সা খাবে। তো এই এই জেনারেশন শেষ করে দিচ্ছে বিজ্ঞানের যুগে। কোন একটাবার বলেন মাস্টার প্রফেসর ইউনুস একটা দিন কোন শব্দ উচ্চারণ করছে, বাবারা তোমরা লেখাপড়াও করো, দেশে চালাও? একটাবার বলছে? একবার অর্থাৎ এই জাতি ধ্বংস হলে তার কিচ্ছু আসে যায় না। সারা পৃথিবীতে তার দেশ, সারা পৃথিবী তার সাথে, তার এই সারা পৃথিবীর এই 54,000 বর্গমাইল ধ্বংস হয়ে গেলে তার কিছু আসে যায় না। সে যতই বলুক না কেন, সে এই দেশে জন্মগ্রহণ করেছিল বটে, তিনি এখন এই দেশের না, তার সারা বিশ্ব বিচারণ ক্ষেত্র, এবং সে আমেরিকান নাগরিক। সুতরাং তার এই দেশের, আপনার এবং আমার যে মমত্ববোধ আছে, এই দেশের প্রতি তার সেই মমত্ববোধ নাই। যদি থাকতো তাহলে এত ব্যক্তিগত বেনিফিট সে নিতে পারতো না। আমরা শেষ করবো সাংবাদিক আজকে যে আমার এই মুহূর্তে প্রশ্নটা হচ্ছে, চ্যাথাম হাউসে তিনি যখন কথা বলছিলেন, মডারেটরের প্রশ্ন ছিল যে আইএমএফ এর সিদ্ধান্ত অনুযায়ী আপনি দেশের মানুষের উপরে, অতিরিক্ত মানুষের উপর কর বসিয়েছেন, এটা আপনি পারেন কিনা। তিনি উত্তরে বললেন যে আমার প্রতি সারা পৃথিবীর সমর্থন আছে। মানে কি প্রশ্নের কি উত্তর? তিনি বললেন ইউএসএ, জাতিসংঘ, লন্ডন বা ব্রিটেন, সবার সমর্থন আছে, কিন্তু সেই ব্রিটেনের খোদ প্রধানমন্ত্রী তার সঙ্গে সাক্ষাৎ করলেন না। এটার কারণ কি হতে পারে, আপনার কাছে কি মনে হয়? আমি পুরোপুরি হতাশ। তিনি যখন 6 তলা হেঁটে উঠায় বিচার করে শেখ হাসিনা, তাহলে যখন টুক করে পদ্মার থেকে ফেলে দিতে চায়, হ্যাঁ, আবার সে সুদখোর ঘুষখোর বলে। আমি তার পক্ষে 3টা লেখালেখি ছিলাম, এবং আমরা তখন অনেক কেউ কথা কথা বলছি, বলে। আপনার বলুন। জি, আমি আমরা তার অনেক কথা পক্ষেও, বলছি। হ্যাঁ, পক্ষে টকশো করতে গিয়ে মনে মনে ভেবেছি যে এই জায়গায় তার করা ঠিক হয় না, এটা করে। তারপরেও জাতীয় সম্পদ হিসেবে তার পক্ষে কথা বলেছি। এবং প্রথম দিকে ধারণা ছিল তিনি সরকারের দায়িত্ব পেলে সারা বিশ্ব হুমড়ি খেয়ে পড়বে এই দেশকে সাহায্য করার জন্য। আপনি বলেন তো, এ পর্যন্ত একটি পয়সা দেশে সাহায্য আসছে? আইএমএফ এর লোন আমাদের কি নিতে ফ্যাসিস্ট সরকারও বার্গেনিং করেছে, চিন্তা করেন। তার শর্ত মানে নাই, 3টে কিস্তি দিয়ে কিস্তি শুরু করতে পারে নাই। এই সরকার আইএমএফ এর সব শর্ত মেনে কিস্তি নিয়েছে, কারণ তার টাকার উৎস নাই, কেউ তাকে টাকা দিচ্ছে না। ওই মিষ্টি কথা, ইউনূস সাহেব নোবেল প্রাইজ পাইছে,
সে তো বক্তৃতায় ভালো, মানুষকে হিপনোটাইজ করতে পারে, তাকে সব আশ্বস্ত পারে। আরে বৈঠক করলে পাঠাবে, আপনার সাথেও বৈঠক করলে আপনার কিছু কইলে তো আমি বলবো হ্যাঁ ভাই বন্ধু হিসেবে পড়বো, ওর তো বন্ধু, বন্ধু এসে সব বলে। আপনি বলেন তো দেখি, এখানে ঘটা করে তার পরিচিত লোক ডেকে ডেকে এনে বিজনেস কনফারেন্স করলো, 3,100 কোটি টাকার অ্যাসুরেন্স পাইলো, বিনিয়োগ হবে, একটি পয়সা আসছে? আমি একটু ওই উত্তরে যাচ্ছিলাম যে ইউকে প্রাইম মিনিস্টার কেন রিফিউজ করলেন, তাকে তার সঙ্গে কেন বৈঠকে রাজি হলেন না, তাকে একেবারে প্রত্যাখ্যান করলেন মানে প্রধান উপদেষ্টাকে? আমার ধারণা হচ্ছে যে, ধরেন ইউনূস সাহেব পড়ন্ত বেলা, ব্রিটিশ এরা জানে, তারা কিন্তু পরাশক্তির অংশ, তারা তারপরে কোন সরকারি, তার তো ব্রিটিশ প্রধানমন্ত্রী দাওয়াতে তো ওরা জানবেন, হ্যাঁ ওনার কি টাকা পড়ছে, ওনার কাজ উনি করছে। দ্বিতীয়ত ইউনূস সাহেবকে সরকার, একটা সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে, অর্থাৎ রাষ্ট্র সরকার প্রধান হিসেবে তিনি এখন খৈশ না, তাকে গুরুত্ব দেওয়ার কোনো তার প্রয়োজন নেই, এটা বোঝা। আবার প্রভৃত টাকা দাও, হ্যাঁ এই জন্য অ্যাভয়েড করে চলে গেছে, কানাডা চলে গেছে, তারা পাত্তাও দেয় না। হ্যাঁ, এটা মূল কথা হলো তার পাত্তা দেয় না। সরকারি সম্বোধনে ব্ল্যাকমেইল করতে গেছে, সে ব্ল্যাকমেইলে হাত ইয়া হয় না, তাদের সাথে শ্বশুরের জায়গা খোলা থাকলেই খাতির থাকে। আর বাংলাদেশ থেকে নেবার কিছু নাই কেউ, কারণ বাংলাদেশ তো ভিক্ষুকের ভিক্ষার মতো এখন ঝুলি, সেই আগের মতো ঝুলি নিয়ে তো দাঁড়াইছে এই উৎসবে, কেউ তো দিচ্ছে না। কথা বললে তো ভদ্রতার ক্ষেত্রে সবাই বলে আপনার সব সহযোগিতা, সব হুম, হুম। সংস্কারের সহযোগিতা করবো, বলেন না একটা উদাহরণ দেন কোন সাহায্য পেয়েছে কিনা, কোনো সাহায্য পায়নি, অথচ বাংলাদেশ থেকে উনি নিচ্ছে। আমি শেষ করতে চাই, একেবারে শেষ কোশ্চেন, এক লাইনে উত্তরটা দিয়ে মানে আপনার কাছে নিয়ে শেষ করব। লন্ডন সফরে যত বিতর্কিত ঘটনা ঘটলো গত 3 দিনে, আর একজন সম্ভবত আছেন, এবং একটা রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান অন্য দেশে গিয়ে সে দেশের সরকার প্রধানের সাক্ষাৎ চেয়ে পাচ্ছেন না, এবং আরো অন্যান্য যে বিতর্কিত, এইগুলো মিলিয়ে আর কোনো দৃষ্টান্ত কি বাংলাদেশে আর কোনো সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানের ক্ষেত্রে আছে আপনার অভিজ্ঞতায়? আমি জানি, আমার তো মনে হয় ফেসিস্ট সরকারও নিয়ে অ্যাপয়েন্টমেন্ট করে ফেলে গেছে। কোন সরকার ফরমাল অ্যাপয়েন্টমেন্ট করা ছাড়া কেউ বিদেশে গেছে আমি মনে নেই। উনি গেছে বক্তৃতা দেওয়ার জন্য, গিয়ে ফাঁসে গেছে, একটা মন্ত্রী দেখা করছে, আবার উনি ওখানে যায় ওনার লোকজন তো ধাওয়া খাইছে, হ্যাঁ আপনার প্রেস সেক্রেটারিতে দৌড়া ফেলাইছে, দেখছেন তো অডিও ভিডিও এখানে পাওয়া যাচ্ছে তো। সুতরাং উনি অপমান ছাড়া ব্রিটেনে গিয়ে কিছু আনতে পারছেন না। এই জন্য বলছি যে উনি তারেক রহমানের সাথে যা বৈঠক করবে, সেখানে হুম, হুম। তিনি আর সরকার চালাতে পারছেন না, সরকার দেউলিয়া, সরকার ফেল স্টেটের দিকে যাবে। উনি দয়া করে জাতিকে মাফ করে দিন, এত অযোগ্য লোক ভাবি নাই, উনি জাতিকে মাফ করে দিক, উনি সমাজ ক্ষমতার থেকে একটা নির্বাচন দিয়ে উনি সরে পড়েন, এছাড়া ওনার প্রয়োজন আর নেই। ব্রিটেনে যা কিছু ঘটলো, সেখানকার পলিটিক্স অনেকটা এই সফরের সঙ্গে জড়িয়ে গেছে, কে আর স্টারমারের যে ভূমিকা এবং প্রেস সচিবের যে ভূমিকা, সবকিছু মিলিয়ে এই যে একটা হযবরল অবস্থা এই সফরকে কেন্দ্র করে, সেটি এই আহ, যে বৈঠক হতে যাচ্ছে তারেক রহমানের সঙ্গে, সেই বৈঠকের আলোচনায় কোনো প্রভাব বিস্তার করবে কিনা, তারেক রহমানকে নতুন করে ভাবতে কোনো কিছু বাধ্য করবে কিনা এই ঘটনাগুলো? না, কারণ হচ্ছে এটা হলো লোকাল ইস্যু। যে বৈঠকটা তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের হবে, এটা কিন্তু লোকাল ইস্যু। আচ্ছা। আমাদের জাতি এখন নির্বাচন চায়। ওই জায়গায় যদি আর ক্ষমতা ধরে রাখার মতো প্যাঁচ না লাগায়, তাহলে সমাধান হবে, আর প্যাঁচ লাগাইলেই সমাধান হবে না, এবং বিএনপি আন্দোলনে যেতে বাধ্য হবে, এবং তাকে অবশ্যই পালাইতে হবে। তাছাড়া কোনো কথা, সে আমেরিকান সিটিজেন, প্লেনে উঠে পড়বে, তাছাড়া কোনো অনেক রাস্তা নেই। এই অনেক ধন্যবাদ সাংবাদিক ইমা আজিজ, আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, শেষ করছি, প্রধান উপদেষ্টা এখনো নিশ্চয়ই একদিন লন্ডনে অবস্থান করবেন এবং সবার দৃষ্টি তারেক রহমানের সঙ্গে যে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে তার দিকে। সাংবাদিক ইমা আজিজ যা বললেন, ফোরকাস্ট করার চেষ্টা করলেন, আমাদেরও ধারণা সম্ভবত আহ খুব আশাজনক কিংবা চমকপ্রদ কিছু পাবো আমরা আশা করতে চাই, তবে বাস্তবতা হয়তো ভিন্ন বার্তা দিচ্ছে। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফিজ।